আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে। মাসুদ ভাই, পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে অলরেডি আপনার 5ই আগস্ট আগেই ঢুকে পড়ছে। 2018 সাল থেকে পাকিস্তানের এই আইএসআই এর লোকজন এবং পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এটা বাংলাদেশে ঢুকেই ছিল। এদের চেষ্টার ফসল হচ্ছে যে 5ই আগস্ট, জুলাই আগস্ট আন্দোলন, এটা পুরোটা পাকিস্তানের চেষ্টার ফসল। এখন ডিপ স্টেটের টাকা বলেন আর যাই বলেন, সরাসরি টাকা তো কোথাও আসে, এগুলো করছে সবগুলোই পাকিস্তানি এই বেসটা দিয়েই করানো হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা যা দেখছেন সবকিছু পেছনেই কিন্তু পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাজ আছে। তা না হলে আপনি দেখেন এই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কেন পাকিস্তান এম্বাসিতে কন্টিনিউ মিটিং গুলো হয়, কেন এখনো এই যে প্রতিদিন 2টা মিটিং, আপনার গত আরেকটা প্রোগ্রাম আমি বলছিলাম যে 2টা মিটিং হয়। একটা হয় সকাল 11টা থেকে 1টার ভেতরে, এটা হচ্ছে যে গোলাম আজমের ছেলের বাড়িতে, ওই যে আজমি ওর বাড়িতে। আরেকটা রাতের 8টা থেকে 10টার ভিতরে, সেটা আজমি সহ সব যায় আপনার ইমরান হায়দার, পাকিস্তানের যে অ্যাম্বাসেডর আছে, ওর বাড়িতে। তো ওখানে কেন হয়? এবং আপনারা দেখতেছেন যে এই মুহূর্তে আবার আরেকটা খেলা চলতেছে, জানেন কিনা জানি না। তালেবানদের এক শীর্ষ লিডার বর্তমানে বাংলাদেশে ঘুরতেছে গত 4 তারিখ থেকে, ডিসেম্বরের 4 তারিখ থেকে। সরকার বলতেছে তারা জানেই না। ভাই, আফগানিস্তানের সরকারের এত বড় একজন লোক সে বাংলাদেশে আসছে, আমার দেশের সরকার জানে না তো হইতে পারে না। এখানে এসে কোথায় কোথায় ঘুরতেছে, কোন কোন মাদ্রাসাগুলোতে ঘুরতেছে। এই ভদ্রলোককে ঢাকা এয়ারপোর্টে রিসিভ করতে গেছেন তিনি হচ্ছে যে জেএমবির শীর্ষ নেতা। আফগানিস্তান কি করতে চাইতেছে, আফগানিস্তানের নেতারা এখানে কেন? আপনার এই যে আমাদের মামুনুল হক সাহেব যায় একসময় দেখা করে আসছেন, জামাতের অনেক লোক দেখা করে আসছে। এরা করে কি, সব সৌদি যায়, উমরা করে, দুবাই হইয়া আফগানিস্তান থেকে ঘুরে ওনারা পাকিস্তান হইয়া কেউ এদিকে আসে, কেউ আবার দুবাই হয়ে আবার চলে আসে। এটা কারণটা কি? এবং পৃথিবীতে 2-1টা দেশ ছাড়া কেউ কিন্তু কূটনৈতিক সম্পর্কে এখন আফগানিস্তানের সাথে করে না। তার মধ্যে বাংলাদেশ আছেই। কেউ কূটনৈতিক স্বীকৃতি দেয় নাই। এরপরে এই ভদ্রলোক আসতেছে যাইতেছে, পাকিস্তানের লোকজন তো আসতেছে যাইতেছে, ওরা তো ভিসা লেস হয়ে গেছে অলরেডি। তো এইটা তো নরমালি আপনার বুঝার উপায় যে এখানে হচ্ছে। এবং আপনি দেখেন এই যে গত কয়েকদিন আগে যে মাদ্রাসায় যে বোমা বিস্ফোরণ, ওই লোক এখন বলতেছে সরকার, এখন টিভি নিউজ করতেছে সে জেএমবির লিডার ছিল, তারা এর আগে ধরা হইছে, আবার জামিনও পাইছে। আপনারা দেখেন ওই জায়গায় 5 জন নিহত হইছে, টোটাল 5 জন, কিন্তু কোনো পত্র পত্রিকায় দেয় নাই। এবং আমাদেরকে যে রুমটা দেখানো হয় এখনো টিভিতে, সেটা হচ্ছে বাইরের রুমটা। অরিজিনাল যেই জায়গায় এই বিস্ফোরণ হইছে সেটা যে কি অবস্থা হয়েছে সেটা কেউ জানে না। আশপাশের বাড়ির দেওয়াল পর্যন্ত ফাটল ধরে গেছে। এখন এগুলো সব নীরবে হচ্ছে। তো এই অস্ত্র, এই কেমিক্যাল কোত্থেকে আসছে, কিভাবে আসছে? এত অস্ত্র, এত কেমিক্যাল। গতকালকে আরেকটা নিউজ আপনারা দেখছেন কিনা জানি না, এক ছেলেকে ওই যে এরা শাহবাগে আন্দোলন করতে, ওখান থেকে এক ছেলেকে অস্ত্র সহ ধরছে। ভিডিও ফুটেজ সহ প্রথমে সব পত্রিকায় দিল, 2 ঘন্টা পরে সব গায়েব। বলতেছে না এটা খেলনা পিস্তল। বাংলাদেশের পোলাপাইন তখন সব শেয়ানার বাবা। পত্রিকায় কিছু একটা দেওয়ার সাথে সাথে স্ক্রিনশটটাকে সাথে সাথে আপনার ডাউনলোড করে ফেলায়। এখন 6 লাভ যে অরিজিনাল পিস্তল ভাই দেখা যাচ্ছে। আরেকটা দেখেন, আর্মি এক পিস্তল উদ্ধার করছে। আর্মি বলতেছে যে পুলিশে যে এই পিস্তল আসলো কই থেকে, এটা তো 7.62 বুলেট চলে এটা দিয়া। এই পিস্তল তো জার্মানির তৈরি, এই পিস্তল তো বাংলাদেশের কোনো প্রশাসনের কোনো লোক করে না। সেটাও উদ্ধার হয়েছে কার থেকে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বাড়ির থেকে। তো এই যখন অবস্থা, এখন আপনি বুঝতে হবে যে পাকিস্তান যেটা চাইতেছে, পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্র এখানে চাইতেছে, জঙ্গি সরকার চাইতেছে এখানে, যেটা হইলে তারা ইন্ডিয়ারে ব্যতিব্যস্ত রাখতে পারবে, ইন্ডিয়ারে পাগল বানায় রাখতে পারবে। এটা হচ্ছে পাকিস্তানের মূল, যে ইন্ডিয়াকে ব্যস্ত রাখে। তো এটা খালি পাকিস্তান না, এখানে আমেরিকার হাত আছে। কারণ আমেরিকাও চায় যে তোমরা পাকিস্তান বাংলাদেশ দিয়ে ইন্ডিয়ারে ব্যস্ত রাখুক, আর আমেরিকা সোজা চায়নার উপরে চোখ রেখে দিছে। কারণ হচ্ছে যে এই আমেরিকাও জানে যে আগামী
10 থেকে 15 বছরের ভিতরে চায়না প্রথম ইকোনমি হবে। প্রথম ইকোনমি যদি চায়না হয় তাহলে চায়না মোরল হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন ভাই এটা কেমনে কি মোরল বলেন? দেখেন একসময় বলা হয়েছে যে ব্রিটেনের সূর্য নাকি ডুবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা 200 বছর শুধু আমাদের না পৃথিবীর সারা পৃথিবী শাসন করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ব্রিটিশ। আমেরিকা স্বাধীনতা লাভ করছে ব্রিটিশদের থেকে। পুরো আমেরিকাই স্বাধীনতা লাভ করছে ব্রিটিশদের থেকে। তো সেই ব্রিটিশ যখন অর্থনীতি দমে গেছে আস্তে আস্তে, এই সময় ডলার উঠছে। কারণ ব্রিটেনের কাছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আর স্বর্ণ ছিল না, তখন ডলার আপ। সুতরাং পৃথিবীর মোড়ল হয়ে গেল কে? আপনার আমেরিকা। এখন ঠিক সেম আবার আসছে, প্রতি 100 বছরে একজন হয়। ঠিক চায়না উঠে আসতেছে আগামী 10 থেকে 15 বছরের ভিতরে, এবং চায়নার পরপরই উঠে আসবে কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়া 25 থেকে 30 বছরের ভিতরে 1 নম্বর অর্থনীতিতে যাবে। সুতরাং এইটা তো আমেরিকারও মাথা পাগলের দশা না, মোরলগিরি চলে যাবে। সব জায়গায় আমেরিকা, পাকিস্তান এগুলা। আজকে দেখেন যেমন নাইজেরিয়াতে বোম্বিং হচ্ছে, আমেরিকা আজকে অনবরত বোম্বিং করতেছে নাইজেরিয়াতে। কেন? কইতে আইএস ওখানে আছে, এখন নাইজেরিয়াতে আছে, এই জন্য নাইজেরিয়াতে বোম্বিং চলছে, ব্যাপক বোম্বিং। এই হচ্ছে যে যখন অবস্থা, তখন এখন আপনারা মিলাইয়া দেখেন যে কি হবে আসলে। যে পাকিস্তান কেন, পাকিস্তান এই মুহূর্তে যেটা আছে, যে মৌলবাদী সরকার আছে, যা মৌলবাদীরা আছে, এদেরও তো পাকিস্তান পাকিস্তান খাইতে পারবে না, ঠিক আছে। ও ভিক্ষার টাকা আইনা হইলো এইখানে, এইটা চাইবে যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে থাকে, ইন্ডিয়া এটা নিয়ে পাগল হয়ে যায়। এটা হচ্ছে যে মানে ওই যে নিজের নাক কাইটা অপরের যাত্রাভঙ্গ, এই হচ্ছে যে পাকিস্তানের এখন। মাসুদ ভাই, আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে 2.0। কার সাথে স্বাধীন হইল? নতুন ভূখণ্ড যোগ হয়েছে? কয়েক হাজার কিলোমিটার কি আমরা ভূখণ্ড পাইছি, নাকি আমাদের আরো ভূখণ্ড চলে গেছে? কোনটা হয়েছে? স্বাধীনটা কিভাবে হয়েছে? কার সাথে যুদ্ধ করে স্বাধীন হইলো? বা আপনার ওই যে বলে যে চাপের রাজনীতি, আসলে চাপের রাজনীতি বলতে কি বুঝাইতে চাইতেছে পোলাপাইন? বা যেসব বুদ্ধিজীবীরা বলতেছে চাপের রাজনীতি, তাদেরই জিজ্ঞেস করেন না কি চাপের রাজনীতি ছিল। চাপের রাজনীতি কোনটা ছিল? ইন্ডিয়ার সাথে ওই যে আপনার ইয়ের চুক্তিটা, এই আদানির বিদ্যুৎ, সেটা চাপের রাজনীতি ছিল, সেটা তো এখনো বহাল। বাকি ইন্ডিয়া থেকে তেল, পেট্রোল, সাইল সব কিনবেন, সেটাও তো এখনো বহাল, আপনারাই কিনেন। তা আপনাদের চাপটা দিল কে? যে চাপের রাজনীতি, চাপের রাজনীতি, ওই আমরা চাপে ছিলাম, আধিপত্যবাদ। কোথায় আধিপত্য ছিল? আমি তো আধিপত্যবাদের কিছু দেখি না। এখন ধরেন ইউরোপীয় ইউনিয়ন পুরোটা একটা, 26টা দেশ, আলাদা আলাদা দেশ, কিন্তু ওদের কোনো বর্ডার নাই। যে যেখান দিয়ে পারে সেখান দিয়ে মাল, এই দেশের মাল ওই দেশে আনে। আপনার একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন। আমরা ব্রিটেনে থাকলে ব্রিটিশ কোকা আছে ক্যান, ব্রিটিশ কোকার ক্যান, কোকার কি অবস্থা জানেন? ওই কোকা, আপনার ব্রিটিশ কোকা যদি ক্যান বাদ দেন, বোতল যদি খাইতে হয়, একটা বোতলের দাম নিবে 3 ইউরো, 3 পাউন্ড। তো সেটা না খেয়ে আমরা কি করতে, টার্কিশ বোতল খাই, কোকা কোলা টার্কি, কারণ এটা 1 টাকা 75 পয়সা, সস্তা, যদিও টেস্ট একই না। ফ্রান্সে গেলে ফ্রান্সে আমরা ফ্রান্সের কোকা কোলা লাগবে তাও 3 ইউরো, আবার বেলজিয়ামের কোকা 1.5 ইউরো। তো আমরা 1.5 ইউরোটা কিনা খাই, যদিও টেস্ট সমান না। ফ্রান্সের কোকা 3 ইউরো নিলে 3 ইউরোর কিন্তু আলাদা টেস্ট আছে আসলে। কারণ এরা কি তাহলে কি আধিপত্যবাদী আছে? ফ্রান্স কি কইব যে আমরা আধিপত্যবাদী আছি, সমস্ত বেলজিয়াম প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায়, টার্কির গ্রেক স্যান্ডউইচ আনি আমরা খাই? আধিপত্যবাদ? আমরা একটা ফরাসি রেস্টুরেন্টে খাইতে গেলে, একজন খাইতে গেলে 20 ইউরো লাগবে, আর সেই জায়গায় আমরা এখানে ডোনার কাবাব, মানে আপনারা বাংলাদেশে যেটা শোয়ারমা বলেন, এরকম শোয়ারমার মতো কিন্তু স্যান্ডউইচ আছে, 5 টাকায় খাওয়া হয়। ফ্রিজ দিবে, একটা শোয়ারমা দিবে, একটা কোক দিবে, 5 টাকা, একদম পেট ভর্তি জাম। পাকিস্তানি রেস্টুরেন্টে যাইলে ওই 5 টাকা দিয়া 3টা নান রুটি আর গরুর নলা পাওয়া যায়। তাহলে কি এটা আধিপত্যবাদ? কোনটারে এরা আধিপত্যবাদ বলে? মূলত আধিপত্যবাদ বলে এগুলো হচ্ছে যে আধিপত্যবাদ আছে, ইন্ডিয়া চাপ, এগুলো হচ্ছে ভুয়া কথা ভাই। আপনার পাশে যখন একটা বৃহৎ রাষ্ট্র থাকবে, তার সাথে আপনাকে সুসম্পর্ক রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমি 7 সমুদ্র 13 নদীর পারের একটা ইয়ের লগে তো আর কাম করে সুসম্পর্ক, খুব বেশি সম্পর্ক রেখে লাভ নাই তো। কারণ আমার আডা লাগুক, চাইল লাগুক, পেঁয়াজ লাগুক, আন্ডার প্যান্ট লাগুক, সব আনতে হবে ইন্ডিয়া থেকে।
আর আমরা কোনো যে ইন্ডিয়ান আধিপত্যবাদ। তো আধিপত্যবাদ কি এতদিন তো আমরা শুনতাম কি জানেন, আমি ওই দিন গত কয়েকদিনে একটা তর্ক করছিলাম, তখন দেখতাম যে মানে এই রে সচিবালয়ে 300 সচিবের মধ্যে 290 জনই হিন্দু সচিব, সব হিন্দু, সব এরা ইন্ডিয়ান। কোথায় এখন এরা 26 লাখ ইন্ডিয়ান কই? আর এই যে ধরেন বড় বড় এরা বলে যে হিন্দুরা অনেক এই ভালো ভালো জায়গায় কাজ পায় ভাই আপনি যে কোনো স্কুলে, আপনি নিজেও পড়ালেখা করছেন, নইবে পড়ালেখা করছেন, দেখেন তো আমাদের অঙ্কের শিক্ষক হিন্দু, আমাদের বিজ্ঞানের শিক্ষক দেখেন হিন্দু, ইংরেজির শিক্ষক হিন্দু, কারণ ওরা পড়ালেখার মতন করে। আমরা তো পড়ালেখা করতে গেলে পড়ালেখার মধ্যে ওয়াজ করি 4.5 ঘন্টা, আমরা তো পড়ালেখা করি না। তো হিন্দুরা পড়ালেখাটাই করে, সুতরাং ভালো ভালো জায়গায় যায়, ভালো ভালো পড়তারে। আমাদের স্কুলের ফার্স্ট বয় সবসময় দেখতাম যে হিন্দু, মেয়েদের মধ্যে হিন্দু, ফার্স্ট গার্ল ফার্স্ট বয়। কি রে বাবা, আমরা কেউ কম্পিট করে পারা যাইতো না, সেগুলো তো আলাদা নাম্বার আই না কেউ দিত না। এখন এই হিন্দু সব মানে ইন্ডিয়ান। তো ভাই তোমরা এখন কাহিনীটা হচ্ছে কি জানেন, এই যে আমাদের দেশটা হচ্ছে গোরা, পুরোটাই গোরা মুসলমান বলতে পারেন। এটা মুসলমান বলবো না, আসলে মুসলমান বলাটা খারাপ, এটা ওই গন্ডমূর্খ জাতি। এরা এরা সবকিছুতে দেখে যে ইন্ডিয়ার আধিপত্যবাদ, অমুকের বাদ তমুকের বাদ, ওনারা বহু কিছু করতে পারে, ওনারা স্বাধীন করছে, তো স্বাধীন করছে, দুইটা পারমাণবিক বোমা বানায় ফেলো এবার। ওই যে কালকে না পরশু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোলা একটা আছে না, দাতুসা, উমামা ফাতেমার ভাই মনে হয় একই, হে কইল সিলেটের পাহাড়ের নিচে ইউরেনিয়াম আছে, ওই ইউরেনিয়াম নিয়ে আমরা বোমা বানাইয়া ইন্ডিয়ারে মাইরা দেবো, এই ভয়ে নাকি ইন্ডিয়া তটস্থ। চিন্তা করেন ভাই, ইরান আজকে 50 বছর ধরে চেষ্টা করে এখনো একটা বোম বানাইতে পারলো না। ইরানের মতন দেশ, আর এনারা এসে এখানে ওই কি কয় সিলেটের পাহাড়ের তলায় বলে ইয়ে আছে, ইউরেনিয়াম আছে। ও তো জামাতে ইসলামের পোলা, শিবিরের পোলা, হে হয়তো বোমা বানানোর টেকনিক জানে, কারণ তারা তো বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে। আপনার আমি একটা ভয়েস শুনাইতে পারি, জাস্ট আমার কাছে 1 ঘন্টা একটা ভয়েস আসছে, আমি আপনাকে জাস্ট শুনাই একটু, একটা মজার বিষয় দেখেন। এখানে আমাকে 2টা ভয়েস পাঠানো হয়েছে, আপনারা ভয়েস গুলো একটু শুনেন, শুনলে বুঝবেন। নির্বাচনের জন্য তারা নির্বাচনের জাতীয় ইলেকশনের 10-15 দিন আগে তারা এই মিশন গুলো করাবে, নির্বাচনকে বানচাল করার জন্য পরিকল্পনা নিয়ে তারা অস্ত্রগুলো নিচ্ছে আমাদের এখান থেকে। ধন্যবাদ ভাই, সালাম আলাইকুম। নির্বাচনের জন্য তারা নির্বাচনের জাতীয় ইলেকশনের 10-15 দিন আগে তারা এই মিশন গুলো করাবে, নির্বাচনকে বানচাল করার জন্য পরিকল্পনা নিয়ে তারা অস্ত্রগুলো নিচ্ছে আমাদের এখান থেকে। ধন্যবাদ ভাই, সালাম আলাইকুম। রাশেদ ভাই, সালাম আলাইকুম। আমাদের এই খাগড়াছড়ি জেলা থেকে অনেকগুলো অস্ত্র জামাত শিবিরা চট্টগ্রামে নিয়ে গেছে বা নিচ্ছে তারা, সামনে কিলি মিশনকে সফল করার জন্য। দয়া করে চট্টগ্রামে আমাদের আওয়ামী লীগ নেতাদেরকে একটু সতর্ক করাবেন প্লিজ। আমাদের এখান থেকে এবার বুঝছেন, খাগড়াছড়ি থেকে অস্ত্র আছে, খাগড়াছড়ি থেকে অস্ত্র যায়, খাগড়াছড়ি থেকে কিন্তু সারা বাংলাদেশে অস্ত্র চোরা চালানো, এটা শিওর। সে আমারে খবর দিচ্ছে যে খাগড়াছড়িতে অনেক অস্ত্র নিচ্ছে জামাত শিবির, নির্বাচনের আগে কিলিং মিশনের নামবে। এখন আমি তার ইয়েটা দিতে পারলাম না, তার নাম ছবি দিতে পারলাম না, কারণ দিল্লি তো কট হয়ে যাবে, আর সে ভিডিও ফুটেজ সহ পাঠাই দিছে আমার কাছে। তাহলে এবার চিন্তা করেন, আমরা খালি আসি ভাই ইয়ের তালে। ওসমান হাদির হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার এই ভিডিও বার্তাটি শুধু শুনিয়ে দিলাম প্রথমে, এরপরে তার যে পুরো ভিডিও বার্তাটি তার সেটা আপনাদের সামনে নিয়ে আসব। এখন যে প্রশ্নটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে যে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আমি এই চ্যানেলে ইতিপূর্বে 3টি ভিডিও আপলোড করেছি। তার প্রথমটি ছিল 16ই ডিসেম্বর, তার শিরোনাম ছিল, সেই প্রতিবেদনের শিরোনাম ছিল ওসমান হাদির খুনিকে খুঁজে দিলেন আগাথা ক্রিস্টি।
সেখানে আমি উল্লেখ করেছি যে আগাথা ক্রিস্টির ওপরে এই দায়িত্ব, তার যে ধরন, তার যে গোয়েন্দা আরকুল পোয়ারো, তার যে ধরন তদন্তের, সেই অনুযায়ী এই খুনটি করেছে ওই ওসমান হাদির কাছের লোক, যাদের এই খুন হওয়ার ফলে যাদের লাভের সম্ভাবনা, তারাই তাকে খুন করেছে। অর্থাৎ মোটিভটা হচ্ছে বড় কথা। সেই মোটিভ দেখে আমি বলেছিলাম যে এই খুনের পেছনে বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের যারা চালিকা শক্তি, আমি স্পষ্ট করে বলিনি, কিন্তু আমি সেখানটায় প্রথম ভিডিওতে যেটা বুঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই খুনের পিছনে স্পষ্টভাবে রয়েছে জামাতের হাত। এমনকি জামাতের এই কাজটি সম্পন্ন করার জন্যে যে শুটার বা ভাড়াটে খুনিকে নিয়োগ করা হয়েছিল, সেই খুনির নিয়োগের পেছনেও ছিল এই সরকারের সঙ্গে যারা আছে একদম উঁচু মহলে। তারা কারা? মোহাম্মদ ইউনূস এবং জেনারেল ওয়াকারুজ্জামান। আমি ইঙ্গিত করেছিলাম এই যে ভারতের ওপর দোষ দেয়া হচ্ছে, আওয়ামী লীগের ওপর দোষ দেয়া হচ্ছে, এরা কেউ নয়। এই খুনি হচ্ছে এই সরকারের ভেতরে যারা একদম উঁচুতে বসে আছেন তারা। আমি আমার দ্বিতীয় ভিডিও করেছিলাম তার 3 দিন পরে, যেদিন হাদি মারা যান, এবং সেই দিনের ভিডিওতে আমি বলে এসেছিলাম, আরও স্পষ্ট করে বলেছিলাম যে এই ভিডিওর পেছনে যে জামাতের হাতের কথা, সেটা সেখানে বলেছিলাম। এবং 26 তারিখে আমি সেখানটায় নিয়ে এসেছিলাম এই বক্তব্য যে হাদির ভাই ওমর হাদি, তিনি বলছেন যে এই খুন করা হয়েছে নির্বাচন রুখতে। অর্থাৎ আমি প্রথম দিন যেগুলো বলেছিলাম ঠিক সেই জিনিসগুলোই পরবর্তী সময়ে একেবারে কাঁটায় কাঁটায় মিলে গেল। এই পরিপ্রেক্ষিতে আমি তৃতীয় দিন অর্থাৎ 26 তারিখের ভিডিওতে আমি এটাও বলেছিলাম হাদির খুনি বর্তমানে কোথায় আছে। আমি বলিনি যে ওই ফয়জাল করিম মাসুদ তিনি হাদিকে খুন করেছেন, এটা বলিনি। আমি বলেছিলাম যিনি খুন করেছেন তিনি এখন রয়েছেন পাকিস্তান দূতাবাসে। এই পাকিস্তান দূতাবাসে তিনি রয়েছেন, এবং এই আমার থাকাটা, আমি সম্ভবত আমি সবার আগে পাকিস্তান দূতাবাসে রয়েছে হাদির খুনি, সেটা আমি প্রথম বলি। তো আমি ছাড়াও এই কথাটি বলেছেন আমাদের আর একজন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শোয়েব চৌধুরী। ইনভেস্টিগেটিভ জার্নালিজমে বাংলাদেশে যা জুড়ি মেলা ভার, সেই শোয়েব চৌধুরী স্পষ্টভাবে বললেন যে ওসমান হাদির খুনি রয়েছে ঢাকার পাকিস্তান দূতাবাসে। আর আমি আমার গোপন, অসমর্থিত কিন্তু ভীষণভাবে নির্ভরযোগ্য সূত্রের ইনপুট থেকে আমি 26শে ডিসেম্বরেই আমি বলেছিলাম যে তিনি আছেন, যে খুনি যে খুন করেছে ওসমান হাদিকে, সে পাকিস্তানের হাই কমিশনে রয়েছে। মিলে গেল আমার কথাটা। আবার দেখুন, এই খুনের পরে এখন একটি ভিডিও বার্তা বেরিয়ে এসেছে। এই দাউদ খান বা ফয়জাল করিম মাসুদ, তার যে ভিডিও বার্তাটি, সেটি এখন চারদিকে খুবই সাড়া ফেলেছে চারদিকে। কি সেই ভিডিও বার্তা? এই ভিডিও বার্তার প্রথম একটুখানি অংশ দিয়ে আমি এখানে শুরু করেছিলাম আজকের এই প্রতিবেদন শুরু করেছিলাম। এইবার আমি ফয়সালের ভিডিও বার্তায় যে বিষয়গুলো প্রধানত উঠে এসেছে তার মূল অংশগুলো ছোট্ট করে বলছি। ভিডিওতে প্রথমত ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি ওসমান হাদিকে হত্যা করেননি এটা বলেছেন, এবং বলেছেন
যে হাদি তার বন্ধু ছিলেন এবং ঘটনার সময় তিনি কাছাকাছি থাকলেও তিনি কোনো গুলি চালাননি। ষড়যন্ত্রের অভিযোগ সেটা তিনি করেছেন। তিনি বলেছেন কি যে তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। একটি নির্দিষ্ট মহল, সেই মহলের নাম তিনি প্রথমে উল্লেখ করেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি বলেছেন যে জামাতের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। তিনি জামাতের সাথে যুক্ত ছিলেন ওসমান হাদি, এবং তিনি অভিযোগ করেন এই ফয়সাল যে একটি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে যাতে মূল অপরাধীদের আড়াল করা যায়। তাহলে একটা প্রশ্ন আসে, কেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন? তিনি যদি না হন, খুনি না হন, অভিযুক্ত না হন, আসামি না হন, তাহলে কেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে তার জীবন হুমকির মুখে ছিল, তাকে পিটিয়ে মব লিঞ্চিং করার পরিকল্পনা করা হয়েছিল বলেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আর তিনি কোথায় আছেন? তিনি যেটা স্পষ্ট করে বুঝিয়েছেন যে তিনি দুবাইয়ে আছেন, এবং সেখান থেকেই এই বার্তা দিচ্ছেন। দুবাইয়েও একটি গোপন স্থানে তিনি আছেন। এটা তিনি ভিডিওতে আর কি বলেছেন? তিনি বলেছেন যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি তিনি জানিয়েছেন। এইখানে একটা কথা বলা যায় যে আজকে তো 18ই ডিসেম্বর, 18-19-এর মধ্যবর্তী রাত্রে, 18-19 ডিসেম্বরের মধ্যবর্তী রাত্রে হাদির মৃত্যু হয়। তারপরে 12-13 দিন হয়ে গেল, এবং তাকে যেদিন আক্রমণ করা হয় সেই দিনের কথা ধরলে 20 দিন হয়ে গেল প্রায়। তাহলে আজ অবধি কেন তদন্তের জন্য একটা বিশেষ কমিটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কেন নিয়ে এলো না অন্তর্বর্তী সরকার? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই ওঠে। আর পুলিশের ভাষ্য, ডিএমপি ঢাকা মহানগর পুলিশ, তারা তো প্রথমে সরকারের দাবিকেই অস্বীকার করেছিল, বলেছিল যে এ পালিয়ে চলে গেছে ভারতে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এখন তারা আবার ঘুরে গিয়ে বলছে হ্যাঁ, তারা ওই মেঘালয়ের সংলগ্ন বর্ডার দিয়ে তারা মেঘালয়তে তারা চলে গেছে। তাহলে এখন যে প্রশ্ন হচ্ছে যে এই যে জায়গাটা, এই যে একের পর এক পুলিশ তার অবস্থান পাল্টাচ্ছে, অথচ বিশেষ তদন্তের কোনো ব্যবস্থা করছে না। আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করা উচিত ছিল। এর যে ইনকিলাব মঞ্চ, যারা হচ্ছে হাদির যে সংগঠন, সেই সংগঠন শাহবাগে অবস্থান শুরু করে দিয়েছে এর তদন্তের দাবিতে। তারা একটা ডেডলাইন ঠিক করে দিয়েছে। তা সত্ত্বেও কেন সরকার এই ব্যাপারে বিশেষভাবে কোনো উদ্যোগ নেয়নি তদন্তের? কেন কোনো আন্তর্জাতিক তদন্ত করার ব্যবস্থা করা হচ্ছে না? তাহলেই তো দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যেত। সুতরাং এটা এই সরকার করবে না, কারণ খুনের চক্রান্তটা হচ্ছে এই সরকারেরই নিজেদেরই পরিকল্পনার অংশ। সেই পরিকল্পনার মধ্যে দেশকে নির্বাচন বন্ধ করা, এমনকি দেশকে ইসলামী বিপ্লবের পথে নিয়ে যাওয়া অনেক গভীর। আমি সেই বিষয়টাও আমার পূর্ববর্তী বিভিন্ন ভিডিওতে বলেছি। জানাজা হয়ে গেছে। এই জানাজা অনুষ্ঠান বা শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা দৃষ্টি আকর্ষিত হয়েছে, যে বিদেশি অতিথিরা এই জানাজাকে কেন্দ্র করে আসছেন বাংলাদেশের এই মুহূর্তের ভ্রাতৃপ্রতিম দেশ, বন্ধুপ্রতিম সাধারণত কূটনীতিতে বলা হয়, কিন্তু পাকিস্তান ইতিমধ্যেই বলেছে যে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ, ফ্রাটার্নাল, সেই ভ্রাতৃপ্রতিম দেশের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী ইসহাক দার এই জানাজায় অংশগ্রহণ করেছেন বা করছেন বা আসছেন। এবং ভুটান, শ্রীলঙ্কা,
বিভিন্ন দেশের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রীরা, বিদেশ মন্ত্রীরা আসছেন বা এসেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে যোগ দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের সংবাদ মাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি শুরুতেই শিরোনামে বললাম যে শেরের উপর সোয়াশের কূটনীতি। এই শের, মন, কেজি, এখন আমরা কেজির যুগে আছি। শের, মন জিনিসটা আমরা দেখেছি, আমাদের প্রজন্ম হয়তো শেষ দেখেছে। আমরা খুব ছোটবেলায় তখন ওজনের একক হিসেবে ছিল শের। তখন আমরা শুনতাম, এবং এখনো মুরব্বীরা বলেন যে কেউ যদি কারো থেকে একটু বড় হয় বলে যে শেরের উপর সোয়াশের। বর্তমান বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে, যে বাংলাদেশের ইউনূস সরকার, ইউনূসের প্রধান পৃষ্ঠপোষক জামাত, এনসিপি, তাদের মধ্যে চরম তুমুল ভারত বিরোধিতা বিদ্যমান। আর এই ভারত বিরোধিতাকে ভেঙে চুরমার করে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন। আমি এটিকেই বলছি যে শেরের উপর সোয়াশের কূটনীতি। ইউনূস কি কূটনীতি করবেন? ভারতের বিদেশ মন্ত্রক, ভারত সরকার তার থেকে বড় কূটনীতি করলেন। বিশেষ করে খালেদা জিয়ার শেষ বিদায়ে জানা যায় ভারতের একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধির অংশগ্রহণ, বিদেশ মন্ত্রকের মন্ত্রীর অংশগ্রহণ, ভারতের পঞ্চ পাণ্ডবের একজনের অংশগ্রহণ। এটিকে নিঃসন্দেহে আমি শেরের উপর সোয়াশের কূটনীতি হিসেবেই দেখছি। এই মুহূর্তে বাংলাদেশ ভোটমুখী, আর এই ভোটমুখী বাংলাদেশে জয়শঙ্করের এই আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমি তো এক বাক্যেই বলেছি যে এটা শেরের উপর সোয়াশের কূটনীতি। সাম্প্রতিক বাংলাদেশে যেভাবে হিন্দু হত্যা তথা সংখ্যালঘু নির্যাতন চলছে, বিশেষ করে সাম্প্রদায়িক শক্তির নেতৃত্বে, এর পেছনে যে পাকিস্তান এবং চীনের উস্কানি রয়েছে তা বুঝতে খুব বেশি সময় লাগেনি ভারতের সাউথ ব্লকের। এবং এই আবহে তৈরি হয়েছে ইনকিলাব মঞ্চের মতো ভারত বিরোধী সংগঠনও। আর তাই আপাতত সাবধানী হয়েও বিএনপির দিকে সামান্য ঝুঁকে থাকছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে জয়শঙ্করের বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দেশে ফেরা হয়ে গেছে, তার প্রায় এক সপ্তাহ হতে চলল। 25 তারিখ তিনি দেশে ফেরেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে কদিন আগে বলতে শোনা গিয়েছিল যে ভারত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে, এবং এই নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ভারত একটা নয়া ডেভেলপমেন্ট হিসেবে দেখেছে। কদিন আগে রণধীর জয়সওয়াল বলেছেন। নিশ্চিতভাবে এক্ষেত্রে ভারতের অবস্থান যথেষ্ট সাবধানী, এবং তারেক রহমান ফেরা পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কড়া নজর রাখছে। প্রতিবেশী দেশের পরিস্থিতি আপাতত নজরে রেখেই পুরো বিষয়টিকে মাথায় রাখছে ভারত। জয়সওয়ালের মন্তব্য সেটি স্পষ্ট করে দিয়েছিল। তবুও খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের যোগদান ইউনূস জামাতের উপর সোয়াশের কূটনীতিরই একটি নিদর্শন। যাই হোক, এই জানাজা কূটনীতিটাকে আমি অন্ততপক্ষে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি, কারণ বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী চর্চা আছে, এমনকি যার জানাজায় অংশ নিচ্ছে ভারত, সেই দল কদিন আগে আপনারা দেখেছেন ভারত বিরোধিতার চর্চা করেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভী আহমেদের ভারত বিরোধী ক্যাম্পেইন কিভাবে চালানো, ভারতীয় শাড়ি পর্যন্ত, তার স্ত্রীর শাড়ি পর্যন্ত তিনি পুড়িয়ে দিয়েছিলেন। রাজশাহীতে গিয়ে ভারতীয় বিছানার চাদর পুড়িয়ে দিয়েছিলেন। ভারত বয়কট। রিজভী আহমেদরা, এই ধরনের মানুষগুলো খানিকটা উগ্রপন্থী। এই ধরনের মানুষগুলো বিএনপিতে যেমন আছে, ঠিক তেমনি
এনারা একটু সময়ের চেয়ে আগিয়ে একটু উগ্রতা দেখান, তেমনি আওয়ামী লীগেও আছে। আওয়ামী লীগের এই মুহূর্তে আমার মনে পড়ছে আওয়ামী লীগের হাসান মাহমুদ এমন একজন মানুষ ছিলেন যার কথায়, বার্তায়, কর্মে মনে হতো যেন বিরোধী পক্ষ কোনোভাবে না দাঁড়াতে পারে। বিরোধী পক্ষের প্রতি মানে শিষ্টাচারের আচরণ সম্পূর্ণ কথাবার্তা তার ছিল না। ঠিক তেমনি রিজভী আহমেদও খানিকটা তেমন। কিন্তু এখন কি হয়েছে, আপনারা অন্ততপক্ষে গত 20 দিন যাবত বিএনপির মুখে কোনো ভারত বিরোধিতা দেখেছেন? দেখেননি। ভারত বিরোধিতায় যেন কুলুপ এঁটেছে। সেই জায়গা থেকে এই যে বললাম খানিক আগে যে ভারত খানিকটা বিএনপির উপরে ঝুঁকেছে, এটা সাময়িক প্রেক্ষাপটের কারণে, কারণ ভারতের উপরে চাপ আছে। এই যে এখানে পাকিস্তান, এখানে জঙ্গিরা এক প্রকার এটাকে একটা অভয়ারণ্য তৈরি করছে। এই অভয়ারণ্য তৈরি করার প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক বিশ্ব থেকে ভারতের উপর একটা প্রচ্ছন্ন চাপ আছে বলতে পারেন, যে বাংলাদেশের মাটিকে ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশের মাটিকে যদি আপনি ছেড়ে দেন, ধরুন আওয়ামী লীগের উপর নির্ভর করে আপনি বসে আছেন, আর এই ফাঁকে দখল হয়ে গেল, তখন ভারতের জন্য সেটি মহা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আর সেই প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে যে না, বাংলাদেশের মাটিকে ভারত ছাড়বে না। এবং এই যে জয়শঙ্করের বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করাটা আরেকটি নয়া সংযোজন।